খানিক পরে চাঁদপুর যাত্রার কথা উঠিল। আড়াল ছাড়িয়া হাতের ভরে ঘষিয়া ঘষিয়া মালা এবার আসিল কাছে। মুসলমান পরিবারটিকে হোসেন মিয়া কোথায় লইয়া যাইবে অনুমান করিতে কারো বাকি থাকে নাই। কে জানে কোন গ্রাম হইতে ওদের হোসেন সংগ্রহ করিয়া আনিয়াছে। কেহ কুপরামর্শ দিবে ভাবিয়া নৌকা হইতে ওদের সে গ্রামে নামিতে পর্যন্ত দেয় নাই। মানুষটি সহজ নয় হোসেন মিয়া, মরুক তাদের কি, তারা মাঝি, পয়সা দিয়া যে লগি ঠেলিতে বলিবে তারই হুকুম মানিয়া নৌকা ভাসাইবে পদ্মায়। মানুষ না মাল কি আছে নৌকায় তাহাদের ভাবিবার প্রয়োজন নাই। বিকালের দিকে গণেশের খোঁজে উলুপি আসিল, বলিল যুগল আসিয়াছে। কি খবর যুগলের? 7 দিন পর তাহার বিবাহ। 4 কোটি টাকা পণ দিয়া সোনাখালীর রূপসী কন্যাকে সে ঘরে আনিতেছে। ভালো কথা, আনুক, কুবেরের কি। আশ্বিনের ঝড়ে সব আশা ভরসা তাহার উড়িয়া গিয়াছে। 4 কোটি টাকার ভাগ্যই যদি তাহার থাকিবে, পরের নৌকায় মাছ ধরিয়া লগি ঠেলিয়া সে মরিবে কেন আজীবন? উলুপি আফসোস করিয়া বলে যে কপাল গোপীর। 1 বছর সবুর সহিল না মেয়ের, ঠ্যাং ভাঙিয়া খোড়া হইয়া রহিল। কত পাপ করিয়াছিল আর জন্মে কে জানে। কুবের বলিল, কেন যুগাইল্লা বিনা মানুষ নাই দেশে? উলুপি একটা অদ্ভুত শব্দ করিয়া বলিল, কেডা নিব খোড়া মাইয়ারে? কুবের ক্রুদ্ধ দৃষ্টিতে উলুপির দিকে চাহিল, কিছু বলিল না। রাত্রে সেদিন হঠাৎ আবার গোপীর হাঁটু ব্যথা করিতে লাগিল। মেয়ে কি সহজে নিষ্কৃতির দিকে সকলকে? ওর যে কুলক্ষণে জন্ম হইয়াছিল। ভোর ভোর কুবের যখন বাড়ির বাহির হইল, গোপী যাতনায় কাঁদিতেছে। বসিয়া থাকিবার উপায় কুবেরের ছিল না। বেলা হইলে তামাক পাতা আনিয়া গোপীর হাঁটুতে জড়াইয়া বাঁধিয়া দিতে বলিয়া পথে গণেশকে হাঁক দিয়া বিরস চিত্রে সে নদী তীরে গেল। তখনও হোসেন ঘাটে আসে নাই। শম্ভু ও বগা সদ্য ঘুম হইতে উঠিয়া হাই তুলিতেছে। চইয়ের মধ্যে মুসলমান পরিবারটি তেমনি জড়সড় হইয়া বসিয়া আছে। রাত্রে কি ওরা ঘুমায় নাই? আগাগোড়া চাদর মুড়ি দিয়া বসিয়া আরেকজন কে বসিয়া আছে নৌকায়। কাপড়ের পুটলিটা রাখিতে নৌকায় উঠিয়া কুবের তাহাকে চিনিতে পারিল। আমিনউদ্দি। আমাগর লগে যাইবা নাকি আমিনউদ্দি ভাই? কুবের জিজ্ঞাসা করিল। হ, মায়া কান্দে না? আমিনউদ্দি সাই দিল, হ কান্দে। দীর্ঘ পথ পাড়ি দিতে হইবে। নৌকার দড়ি, কাছি, লগি ও দাঁড়গুলি কুবের পরীক্ষা করিয়া দেখিল। তক্তা তুলিয়া ভিতরে কতখানি জল উঠিয়াছে মাপিল। কিছু জ্বালানি কাঠ, তামাক ও নারিকেলের ছোবড়া, চাল ডাল, তেল, নুন, পিতলের 2টা হাঁড়ি, 2টা লোহার কড়াই, কয়েকটা কাশি কাল সংগ্রহ করিয়া রাখা হইয়াছিল। এ সমস্তের তদারকও কুবের করিল। কুবেরের দায়িত্ব কি কম? এত বড় অভিযানে সে পরিচালক। তদারক শেষ করিয়া কুবের আসিয়া একটা বিড়ি ধরাইল। লক্ষ্য করিতে লাগিল ছইয়ের ভিতরের পরিবারটিকে। কি মন মরাই ওদের দেখাইতেছে সকালবেলার স্নান আলোকে। কারো মুখে কথা নাই, কি যেন ভাবিতেছে সকলে। ভীত ও স্তব্ধ ছেলে মেয়েগুলি এর পর্যন্ত এতটুকু সারা নাই জীবনের। গ্রাম ছাড়িয়া দেশ ছাড়িয়া নিরুদ্দেশ যাত্রার গভীর বিষাদ ওদের আচ্ছন্ন করিয়া দিয়াছে। খানিক দেখিয়া কুবের পুরুষটিকে জিজ্ঞাসা করিল, নাম কি মিয়া? সে মৃদুস্বরে বলিল, রসুল। বাড়ি কই? মালুর চর। কথা বলিতে তাহার ভালো লাগিতেছে না বুঝিতে পারিয়া কুবের চুপ করিয়া গেল। হোসেন মিয়া আসিতে আসিতে চারদিকে আলো হইয়া উঠিল। ততক্ষণে জেলেপাড়ার অনেকে ঘাটে আসিয়া দাঁড়াইয়াছে। উলুপি আসিয়া কলসি কাক্ষে স্বামীকে বিদায় দিয়া সে কলসি ভরিয়া বাড়ি ফিরিবে।
লখা ও চণ্ডী আসিয়াই কুবেরের কাছে একটি করিয়া পয়সা দাবি করিয়াছিল, না পাইয়া তাহারা মুখ গোছ করিয়া আছে। বিদায় নেয়ার সময়ে বাপের কাছে এতখানি নিষ্ঠুরতা তাহারা প্রত্যাশা করে নাই। রাসু আসিয়া নৌকায় উঠিয়া বসিয়াছে। এমনিভাবে একদিন সকালবেলা সে ময়নাদ্বীপের উদ্দেশ্যে রওনা হইয়াছিল, কিন্তু সে কথা রাসুর বুঝি মনে নাই। নির্বিকার চিত্রে সে হোসেন মিয়ার নিকট বিড়ি চাহিয়া ধূমপান করে, যাচিয়া কুবেরকে বারবার শোনায় যে কুবেরের চিন্তার কারণ নাই, তাহার অনুপস্থিতির সময় সকলের দেখাশোনা সেই করিবে। কবে ফিরবা মাঝি, ঠিক নাই। তা হোক, রাসু যখন গ্রামে রহিল, বাড়ির জন্য কিসের ভাবনা কুবেরের? এবার নৌকা খুলিলেই হয়। কুবেরের পথ খরচের জন্য টাকা দিয়া হোসেন নামিয়া গেল। টাকার পরিমাণটা কুবেরকে অবাক করিয়া দিল। কি দরাজ হাত হোসেন মিয়ার! ভয় কুবেরের হইল বই কি। অতগুলি টাকা সামলাইয়া রাখা, হিসাব করিয়া খরচ করা, সে বড় সহজ কর্মভোগ নয়। সবচেয়ে অস্বস্তির কথা, টাকাটা হাতে আসিবা মাত্র তাহারা ভাবিতে ইচ্ছা হইতেছে, 3 টাকায় যদি 2 আনা বাঁচানো যায় নিজের জন্য, চেষ্টা করিলে এতগুলি টাকা হইতে না জানি কত বাঁচানো চলে। কাল হইতে এই কথাই সে থাকিয়া থাকিয়া ভাবিতেছিল বটে। ভাবিতেছিল কত টাকা হোসেন এবার হাতে দিবে। পথ খরচের টাকাটা অন্য কারো জিম্মায় হোসেন এবার দিবে কিনা এ আশঙ্কাও তার ছিল না এমন নয়। আজ টাকাটা পাইয়া সে খানিকক্ষণ অভিভূত হইয়া রহিল। এতখানি বিশ্বাস হোসেন তাহাকে করে? হোসেন মিয়ার মতো মানুষকে ফাঁকি দিতে পারিয়াছে ভাবিয়া একটু গর্ব কুবেরের হয়। না, লোকটা সর্বশক্তিমান নয়। কুবের তো জানিত না যে 3 টাকায় 2 আনার বেশি ফাঁকি দিবার সাহস তাহার নাই বলিয়াই হোসেন তাহাকে বিশ্বাস করে। কুবের 5টা টাকা কোনোদিন চুরি করিতে পারিবে না, শুধু সাহসের অভাবে নয়। 2 আনার বেলায় যে বিবেক তাহার চুপ করিয়া থাকে, 5 টাকার বেলায় তাহাই গর্জন করিয়া উঠিবে। টাকাগুলি কোমরে বাঁধিয়া কুবের লখা ও চণ্ডীর দিকে চাহিল, তারপর 2টা পয়সা ছুড়িয়া দিল ছেলেদের দিকে। পয়সা 2টা কুড়াইয়া নিয়া দুজনে চোখের পলকে অদৃশ্য হইয়া গেল। এমন সময় দেখা গেল আলুথালু বেশে একটি মেয়ে ঘাটের দিকে ছুটিয়া আসিতেছে। নৌকার উপর আমিনউদ্দিন চঞ্চল হইয়া উঠিল। হোসেন বলিল, নাও খোলো কুবির। খোটা হইতে নৌকার দড়ি খুলিয়া শম্ভু হাতে ধরিয়া রাখিয়াছিল। সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল। আমিনউদ্দির মেয়ে যখন ঘাটে একেবারে জলের কিনারা পর্যন্ত আসিয়া দাঁড়াইয়া পড়িল, নৌকা তফাতে সরিয়া গিয়াছে। বাবজান বাবজান বলিয়া আকুল হইয়া মেয়েটা কাঁদিতে লাগিল। নদীতে বুঝি সে ঝাঁপি দিয়া বসে। উলুপি ছাড়া ঘাটে কোনো স্ত্রী লোক নাই যে ওকে ধরিবে। উলুপি কলসি কাখে জল নিতে আসিয়াছে। আমিনউদ্দির মেয়েকে তাহার ছুঁইবার উপায় নাই, কিন্তু এখন সে কথা ভাবিবার সময় নাই। সেই মেয়েটাকে জড়াইয়া ধরিয়া রাখিল। আমিনউদ্দিন হাঁকিয়া হাঁকিয়া মেয়েকে বলিতে লাগিল, সে ফিরিয়া আসিবে, 2 দিন পরে নিশ্চয় ফিরিয়া আসিবে। মৃদু মৃদু বাতাস বহিতেছিল। শম্ভু বগা বাদাম তুলিয়া দিল। তারপর কেতুপুরের ঘাট দূরে সরিয়া অদৃশ্য হইয়া গেল। কুবের আমিনউদ্দির কাছে আসিয়া বলিল, মায়েরে কইয়া আসো নাই? দ্বার বাহিবার প্রয়োজন ছিল না। আস্তে আস্তে বাতাসের জোর বাড়িয়াছে, বাদাম উঠিয়াছে ফুলিয়া। কুবের এবারে নিশ্চিন্ত হইয়া বসিয়া নিজের রাজ্যপাট ও প্রজাপুঞ্জের দিকে চাহিয়া দেখিতে লাগিল। রাজ্য প্রকাণ্ড, বসিবার শুইবার স্থানাভাব নাই, শুধু প্রজারা বড়ই অসুখী। মাঝবয়সী রমণীটি পরিচয় পাইয়া কুবের জানিতে পারিল রসুলের সে বোন। যাত্রার আগেই মৃদস্বরে কাঁদিতে আরম্ভ করিয়াছিল। কত গ্রাম তাহারা পার হইয়া আসিয়াছে, এখনও থাকিয়া থাকিয়া সে চোখ মুছিতেছে। বেলা বাড়িতে লাগিল। কুবের সকলকে জলখাবার বন্টন করিয়া দিল। বাড়ি হইতে বাহির হইবার সময় মনটা খারাপ হইয়াছিল, এখন মন্দ লাগিতেছে না কুবেরের। নদীকে সে বড় ভালোবাসে।
নদীর বুকে ভাসিয়া চলার মতো সুখ আর নাই। একে একে কতগুলি লঞ্চ ও স্টিমার দুদিক হইতে ঢেউ তুলিয়া আগাইয়া যায়। সম্মুখের বোঝাই নৌকাগুলি পরে পিছনে। কোথাও নদীর একটি ছাড়া তটরেখা নাই, কোথাও অপর তীরের গাছপালা অস্পষ্ট চোখে পড়ে। কাওয়াচিলা পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপাইয়া পড়িতেছে। বকেরা এখন একক শিকারী, সন্ধ্যায় ঝাঁক বাঁধিবে। স্টিমার নৌকা, ভাসমান কচুরিপানা, আকাশে পাখি ও মেঘ ভাসিয়া চলিয়াছে। তীরের দিকে চাহিয়া মনে হয় জলের সীমায় মাটির তীরভূমিও বুঝি লঘু গতিতে চলিয়া আছে পিছনে। তবু নদী ছাড়া সবই বাহুল্য। আকাশের রঙিন মেঘ ও ভাসমান পাখি, ভাঙন ধরা তীরে শুভ কাশ ও শ্যামল তনু, নদীর বুকে জীবনের সঞ্চালন, এসব কিছুই যদি না থাকে, শুধু এই বিশাল একাভিমুখী জলচোতকে পদ্মার মাঝি ভালোবাসিবে সারা জীবন। মানবে পিয়ার যৌবন চলিয়া যায়, পদ্মা তো চিরযৌবনা। বৈচিত্র্য কি তার প্রয়োজন? নতুন পৃথিবী কে খোঁজে? কে চায় পদ্মার রূপের পরিবর্তন? শুধু ভাসিয়া চলার অতিরিক্ত মোহ। সকালবেলা সুবাতাস ছিল, তারপর বাতাস দিক পরিবর্তন করিল। বিশেষ কিছু অসুবিধা তাহাতে হইল না। দাঁড় টানিতে কোনো কষ্ট নাই। নদীর চোতেই নৌকা ঠেলিয়া নিয়া চলিয়াছে। ফিরিবার সময় ওজন ঠেলিয়া আসিতে প্রাণ বাহির হইয়া যাইবে বটে। এখন আরামের অন্ত নাই। মধ্যস্থে নৌকা ভিড়াইয়া রান্নার আয়োজন করা হইল। 2টি উনান খুঁড়িয়া 2টি হাঁড়িতে চাপানো হইল ভাত। কাছের এক গ্রামে তরিতরকারি মিলিল। নিজেদের জন্য রাঁধিবার ভাতটা কুবেরের উপরেই পড়িয়াছিল। অদূরে রন্ধনরতা রসুলের বোন নসিবনকে দেখিতে দেখিতে কুবের মনে মনে একটু আফসোস করিল। ভাবিল, কি ক্ষতি মুসলমানের রান্না খাইলে। ডাঙ্গার গ্রামে যারা মাটি সানিয়া জীবিকা অর্জন করে, তাহাদের ধর্মের পার্থক্য থাক। পদ্মা নদীর মাঝিরা সকলে একধর্মী। গণেশ, শম্ভু ও বগা সঙ্গে না থাকিলে কুবের তো নিজের জন্যে রাঁধিতে বসিত না। খাওয়া দাওয়ার পর আবার নৌকা চলিল। রাত্রি 9টা-10টার সময় একেবারে নদীর কিনারায় সুষুপ্ত একখানি গ্রামের পাশে সেদিনকার মতো স্থগিত করা হইল যাত্রা। তৃতীয় দিন অপরাহ্নে পাওয়া গেল পদ্মা ও মেঘনার সঙ্গম। নদী এখানে সাগরের মতোই পারাপারহীন। সন্ধ্যার দেরি নাই দেখিয়া কুবের সেদিন নৌকা বাঁধিল। এদিকে সে আগেও আসিয়াছে বটে, কিন্তু নদী ভালো করিয়া চেনা নয়। সন্ধ্যার পর নৌকা চালাইতে সে সাহস করিল না। পরদিন চাঁদপুরে নৌকা ভিড়িল। ভালোই ভালোই এতখানি পথ আসিয়া কুবেরের মনে আনন্দ ধরে না। এবার হোসেন মিয়া আসিয়া পড়িলেই সে সম্পূর্ণ নিশ্চিন্ত হইতে পারে। জাহাজ ঘাটে স্টিমার ভিড়িলে কুবের গিয়া যাত্রীদের অবরোহণ পথটির মুখে দাঁড়াইয়া থাকে। মোট ঘাট লইয়া দেশ বিদেশের কত নরনারী তাহার সামনে দিয়া রেল স্টেশনের দিকে চলিয়া যায়। কুবেরের উৎসুক দৃষ্টি অনুসন্ধান করে হোসেনকে। সমস্ত যাত্রী নামিয়া আসিবার পরেও সে অনেকক্ষণ দাঁড়াইয়া থাকে। হোসেন আসিল 3 দিন পরে রাত্রের স্টিমারে। প্রতীক্ষা করিতে করিতে কুবের চঞ্চল হইয়া উঠিয়াছিল। হোসেনকে দেখিবা মাত্র সমস্ত চাঞ্চল্য তাহার অন্তর্হিত হইয়া গেল। নির্ভর, নিশ্চিন্ত, রহস্যময়, সদানন্দ মানুষটির সাহচর্যে মুহূর্তে সকল উত্তেজনা জুড়াইয়া যায়। কঠিন কর্তব্য সম্পন্ন করার গর্ব, আগামী কর্তব্য সম্পাদনের দুর্ভাবনা কিছুই আর অবশিষ্ট ছিল না।
ভালোই ভালোই কুবের চাঁদপুর আসিয়া পৌঁছাইতে না পারিলেও কিছুই আসিয়া যাইত না বটে হোসেনের। মৃদু হাসিয়া সে বলিত, দরিয়ায় চুবাইয়া আইস নাও, ভালো করছো কুবির ভাই। হোসেন নৌকায় আসিয়া বসিল। সকলে তাহাকে ঘিরিয়া রহিল। সইয়ের মধ্যে নসিমন ও রসুলের স্ত্রী ঘোমটার ভিতর হইতে চাহিতে লাগিল। হোসেনকে দেখিয়াই তাহারা ঘোমটা দিয়াছে। মৃদু মৃদু হাসে হোসেন, সকলের কুশল জিজ্ঞাসা করে। দাড়ি মুঠা করিয়া ধরিয়া সকৌতুকে রসুলের 6 বছরের মেয়েটাকে বিবিজান বলিয়া ডাকে। আমিনুদ্দি মেয়ের খবর জিজ্ঞাসা করিলে বলে, তাহাকে সে বহাল তবিয়তে ঘরের কাজ করিতে দেখিয়া আসিয়াছে। দুশ্মন বলিয়া গাল দিয়া সে নাকি কড়া কথা বলিয়াছে অনেক। আমিনুদ্দির চোখ ছলছল করে। সে বলে, আল্লাহ জানে মিয়া, আর ফিরে আমো না ভাবলি মনটা পোড়ায়। হোসেন বলে, ফিরনের মন থাকলি ক মিয়া অখন জাহাজে তুইলা দিই তোমারে কাইল, খুশি না হলে কেন যাবা। আমিনুদ্দি মাথা নাড়ে। হোসেন বলে, তবে কাইল তোমাগর নিকা সারি। আমিনুদ্দি বিস্মিত হইয়া বলে, কাইল কেন, ময়নাদ্বীপে দিবা 2 মাস বাদ। হোসেন বলে, ময়নাদ্বীপে মোল্লা পামু কই, রাজাবাড়ির আজিজ সাহাব কন। ময়নাদ্বীপে সওজনা মানুষ হলি আর মসজিদ দিলি আর হিন্দুরে জমিন না দিলি গিয়া থাকতে পারেন। তা পারুম না মিয়া, হিন্দু না দিলে মানুষ পামু কই, হিন্দু নিলে মসজিদ দিমু না, কেমনে দিমু কও। মুসলমানের মসজিদ দিলে হিন্দু দিব ঠাকুর ঘর, না মিয়া আমার দ্বীপের মধ্যে ও কাম চলব না। সকলে অভিভূত হইয়া শোনে। হোসেনের মুখে ময়না দ্বীপের কথা কুবের কখনো শোনে নাই। আজ হোসেন বলিতে থাকে, ও দ্বীপটির জন্য তার কত দরদ। নিলামে দ্বীপটি কিনিবার পর ওখানে জনপদ বসানোর স্বপ্ন দেখিতেছে সে। জীবনে আর তার দ্বিতীয় উদ্দেশ্য নাই, কামনা নাই। 1000 দেড়েক মানুষ চলাফেরা করিতেছে, 1 বিঘা জমিও দ্বীপের কোনোখানে অকর্ষিত নাই। মরিবার আগে এইটুকু শুধু সে দেখিয়া যাইতে চায়। কত অর্থ ও সময় সে ব্যয় করিয়াছে দ্বীপের পিছনে। ময়না দ্বীপে নেশা পাইয়া না বসিলে আস্ত সে বড়লোক। একসঙ্গে তাহার এতগুলি লাভবান ব্যবসা দাঁড়াইয়া গিয়াছে যে, ভাবিতে বসিলে আল্লাহর করুণার পরিচয়ে মাথা নত হইয়া আসে। ময়নাদ্বীপ ব্যাপিয়া একদিন মানুষের জীবনের প্রবাহ বহিবে বলিয়া যে কাজে হোসেন হাত দেয়, সেই কাজ খোদাতালা সফল করিয়া দেয়। টাকা না থাকিলে সে পারিবে কেন এই কঠিন কাজ সম্পন্ন করিতে? কি কও রসুল, নিকা সারি কাইল? রসুল সায় দিয়া বলে, আমি কি কমো মিয়া, যা মন লয় করেন। হোসেন বলে, বয়েন কি কয় জিগাও। রসুল সইয়ের মধ্যে গিয়া খানিক পরামর্শ করিয়া আসে। নসিবনের মত আছে। আমিনুদ্দিন নিঃশব্দে বসিয়া থাকে, আপন মনে কি যেন ভাবিতে থাকে, বন্দরের আলোকমালার দিকে চাহিয়া। কুবের সবিস্ময়ে হোসেনের প্রত্যেকটি ভাবভঙ্গি লক্ষ্য করে। কি প্রতিভা লোকটার, কি মনের জোর! যেখানে যত ভাঙাচোরা মানুষ পায় কুড়াইয়া নিয়া জোড়াতালি দিয়া নিজের দ্বীপে রাজ্য স্থাপন করিতেছে। প্রজাবৃদ্ধির ব্যবস্থার দিকে তাহার সজাগ দৃষ্টি। হোসেনের উদ্দেশ্যই হয়তো তাই। আমিনুদ্দির মতো জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত হতাশ ও নিরুৎসাহ মানুষগুলিকে আসলে তাহার প্রয়োজন নাই। ওরা তাহার দ্বীপটি যে নবীন নর নারীতে ভরিয়া দিবে, সে তাহাদের প্রতীক্ষা করিয়া আছে। অনেক রাত্রে হোসেন বিদায় গ্রহণ করিল। নৌকায় তখন জল্পনা কল্পনার অন্ত রহিল না। প্রথম বিষয়টা কাটিয়া যাওয়ার পর আমিনুদ্দির সঙ্গে সকলে হাস্য পরিহাস জুড়িয়া দিল। ঠাট্টা করিতে বড় মজবুত সম্ভব। তার একটা কথায় নৌকার
হাসির কলরব উঠিতে লাগিল। সইয়ের মধ্যে রমণী দুটি পর্যন্ত মাঝে মাঝে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া মুখে কাপড় চাপা দিতে লাগিল। পরদিন আমিনউদ্দির সঙ্গে নসিবনের নিকা হইয়া গেল। তারপরের দিন কতকগুলি চাষের যন্ত্রপাতি, 3-4 বস্তা আলু, 1 পিপা সরিষার তৈল, কাঠের একটা বাক্স বোঝাই নুন, কতগুলি সস্তা বিলাতি কম্বল, 1 বস্তা কাপড় জামা, এইসব অজস্র জিনিসপত্রে হোসেন নৌকা বোঝাই করিয়া ফেলিল। রাত্রি প্রভাত হইলে বলিল, নাও খোলো কুবির ভাই। কোন দিক যামো মিয়া ভাই? হোসেন বলিল, সমুদ্র। সারাদিন এই তীর ঘেঁষিয়া নৌকা চলিল। কেতুপুরের পদ্মায় যে নৌকাকে অত্যন্ত বৃহৎ মনে হইয়াছিল, এখন সেটিকে কুবেরের মোচার খোলা বলিয়া মনে হইতে লাগিল। পরদিন অপরাহ্নে নোয়াখালী জেলার নারিকেল বৃক্ষপূর্ণ তীর ভূমিতে নৌকা বাঁধা হইল। এদিকে কুবের কখনো আসে নাই। বিস্ময়ের সঙ্গে হোসেনকে জিজ্ঞাসা করিল, এই কি সমুদ্র? হোসেন একখানা ম্যাপ বাহির করিল। আঙুল দিয়া সে কুবেরকে চিনাইয়া দিতে লাগিল মেঘনার মোহনার দ্বীপগুলি, সিন্ধি দ্বীপ, বিদয় দ্বীপ, সন্দ্বীপ, হাতিয়া প্রভৃতি। আরও পশ্চিমে মানপুর দ্বীপ, দক্ষিণ শাহবাজপুর, বন্দরা দ্বীপ। আর ওই যে ছোট ছোট বিন্দুগুলি দেখা যায় 22 নম্বর মোটা লাইনটার উপরে, ওগুলি মানিক দ্বীপপুঞ্জ। চিনিতে পারিতেছে কুবের। আর ওই পূর্ব পশ্চিমের 22 নম্বর লাইন আর উত্তর দক্ষিণের 91 নম্বর লাইনটা যে বিন্দুতে পরস্পরকে অতিক্রম করিয়াছে, এই বিন্দুটার কিছু উত্তর পূর্বে ওই যে একটি সবুজ বিন্দু দেখা যায়, ওর নাম ময়নাদ্বীপ। আর ঘণ্টা 10 নৌকা বাহিয়া তাহারা নোয়াখালীর তীরভূমিকে পিছনে ফেলিবে। তারপর হাতিয়া ডাইনে রাখিয়া ধন মানিক দ্বীপ ছুইয়া ধনমানিক দ্বীপ আর বাবনাবাদ দ্বীপের যোগরেখার সঙ্গে 42 ডিগ্রি কোণ করিয়া পূর্ব দক্ষিণে নৌকা বাহিয়া একদিনে ময়নাদ্বীপ পৌঁছানো যাইবে। কুবের ভালো বুঝিতে পারে না, হা করিয়া নকশার রেখা ও লেখাগুলির দিকে চাহিয়া থাকে। কে জানে ওর মধ্যে ডাঙা ও জলের পার্থক্য কি কৌশলে আঁকা আছে, সে তো কোনো প্রভেদ বুঝিতে পারে না। হোসেন মিয়া যে কত বড় দক্ষ নাবিক, দিকচিহ্নহীন সমুদ্রের বুকে তাহার নৌকা পরিচালনা দেখিয়াই বোঝা গেল। সামনে একটা কম্পাস রাখিয়া সে হাল ধরিয়া বসিল। নৌকার 6 জন মাঝি টানিতে লাগিল দাঁড়। সারাদিন পরে রক্তিম সূর্য সমুদ্রের জলে ডুবিয়া গেল। পূর্বে বহুদূরে কালো বিন্দুর মতো একটি দ্বীপ ছাড়া সূর্য শুধু দেখাইয়া গেল আকাশ ও জলরাশি। রাত্রেও দাঁড় টানার বিরাম হইল না। পালা করিয়া দুজন মাঝিকে 2 ঘণ্টা করিয়া ঘুমানোর অবসর দিয়া 4 জনকে হোসেন সব সময়ে বসাইয়া রাখিল দ্বারে। নিজে 1 মিনিটের জন্য চোখ বুজিল না। নৌকার সকলে হয়রান হইয়া গেল। কুবেরের মনে হইতে লাগিল নৌকা বাহিয়া জীবনে সে আর কোনোদিন এত শ্রান্ত হইয়া পড়ে নাই। সকালবেলা দেখা গেল চারদিক নিবিড় কুয়াশায় ঢাকিয়া গিয়াছে। হোসেন বলিল, বৈঠা থৌ কুবির, নোঙর ফেলো। এতখানি কাছি টানিয়া নোঙর সমুদ্রের তলে গিয়া ঠেকিল যে কুবেরের মনে হইল নোঙরটা পাতালে গিয়া পৌঁছিয়াছে। কুয়াশায় নৌকা চালাইবার উপায় নাই। ধনমানিক দ্বীপের কাছাকাছি তাহারা আসিয়া পড়িয়াছে। কুয়াশায় দেখিতে না পাইয়া পাশ কাটাইয়া দূরে চলিয়া গেলে বিপদ হইবে। এই দ্বীপটির অবস্থান দেখিয়া তবে ঠিক করা যাইবে বাবনাবাদ দ্বীপের সঙ্গে ইহার যোগরেখা। তারপর সোজা আগানো চলিবে কম্পাসের উপর নির্ভর করিয়া একেবারে ময়নাদ্বীপের দিকে।
সারাদিন নৌকার অবস্থান বুঝিতে পারা যাইবে কিনা সন্দেহ। অপেক্ষা করিতে হইবে রাত্রির জন্য। রাত্রে তারা উঠিলে ওই যে অদ্ভুত যন্ত্রটা আছে হোসেনের, ওই যন্ত্রের ভিতর দিয়া আকাশের দিকে চাহিয়া তবে হোসেন বলিতে পারিবে কোন দিকে কত দূরে ধনমানিক দ্বীপ লুকাইয়া আছে। কি জানো মিয়া, কলের জাহাজ হলি জানন যায় কত জোর চলিতেছি, ঘন্টায় কত মাইল মাইল আলাম, সমুদ্রের কোনখানে রইছি হিসাব করলি মেলে, নাও চালাইয়া জানম কিবা। দাড়িতে হাত বুলায় হোসেন, সকলকে অভয় দিয়া আবার বলে, ডরাইও না, 10 বাজলি কুয়াশা থাকব না। আজকাল রোজ বিহানবেলা কুয়াশা হয়। আরে কি কুয়াশা কয় মাঝি। বসিয়া বসিয়া হোসেন গল্প বলে, সকলে শোনে। এ যেন কেতুপুরের এক ভাঙা কুটিরে হোসেনের আড্ডা বসিয়াছে। এমনি কুয়াশার মধ্যে একবার সে সমুদ্রের বুকে হারাইয়া গিয়েছিল। 3 দিন নোঙর ফেলিয়াছিল সমুদ্রে। জল ফুরাইয়া গিয়া শেষের দিন তৃষ্ণায় ছাতি তাহাদের ফাটিয়া গিয়াছিল। তারপর হোসেন কম্পাস কিনিয়াছে। তারা দেখিয়া নৌকার অবস্থান নির্ণয়ে যন্ত্র কিনিয়াছে। চাটগাঁয়ে হোসেন যখন জাহাজে কাজ করিত, খালাসির কাজ করিতে করিতে শেষ পর্যন্ত একটা মালবাহী স্টিমারের কাপ্তান পর্যন্ত সে হইয়াছিল। সেই সময় এক সাহেব কাপ্তানের কাছে এসব যন্ত্রের ব্যবহার শিখিয়াছে। বড় বড় জাহাজ চালাইয়া হোসেন পৃথিবী ঘুরিয়া আসিতে পারে। পৃথিবী সে কি ঘুরিয়া আসে নাই? হ্যাঁ, সে কাহিনী বলিবার মতো বটে। 20 বছর বয়সে হোসেন বাড়ি ছাড়িয়া পালাইয়াছিল। তারপর অর্ধেক জীবন সে তো দেশ বিদেশে ঘুরিয়াই কাটাইয়াছে, নদীর বুকে ও সমুদ্রে। অনেক বেলায় আস্তে আস্তে কুয়াশা মিলাইয়া গেল, নোঙর তোলা হইল। 2 ঘন্টা পরে দূরে দেখা গেল ধনমানিক দ্বীপ। কম্পাসটা সামনে রাখিয়া হোসেন হাল ধরিয়া বসিল। পরদিন ভোরবেলা তাহারা ময়না দ্বীপে পৌঁছিয়া নোঙর ফেলিল। এই ময়না দ্বীপ 5-6 বছর ধরিয়া যে রহস্য নিকেতনের কথা শুনিয়া আসিয়াছে, কুবের যেন একটিমাত্র দৃষ্টিপাতে দ্বীপটিকে দেখিয়া ফেলিতে চায়। দ্বীপের খানিকটা ডিম্বাকৃতি, খানিকটা ত্রিকোণ। দ্বীপের দীর্ঘতম পরিসর প্রায় 11 মাইল। হোসেন নিজে মাপিয়া দেখিয়াছে। দ্বীপে যেখানে নৌকা ভিড়িয়াছিল সেদিকে খানিকটা অংশ পরিষ্কার করিয়া বসতি স্থাপিত হইয়াছে, চাষ হইতেছে, বাকি অংশ জঙ্গলে ঢাকা। পশ্চিম দিকে অসংখ্য নারিকেল গাছ। সমস্ত দ্বীপে ছড়াইয়া না পড়িয়া গাছগুলি এক স্থানে ঘন হইয়া মাথা তুলিয়াছে কেন বোঝা যায় না। জমি অত্যন্ত নিচু, এত নিচু যে আশঙ্কা হয় যেদিন খুশি হইবে সেদিনই সমস্ত দ্বীপটিকে সমুদ্র গ্রাস করিয়া ফেলিবে। দ্বীপের মাঝখানে 1 মাইল পরিমিত একটা লোনা জলা আছে। সমুদ্রের চেয়েও ওখানটা বুঝি নিচু। খাল কাটিয়া যোগ করিয়া দিলে সমুদ্রের জল আসিয়া ভরিয়া ফেলিবে। জলার ধারে খানিকটা ধানের জমি করা হইয়াছে। বিস্ময়কর ফসল ফলে। জলায় ও চারিদিকে জঙ্গলে অসংখ্য সাপ আছে, কিন্তু জন্তু জানোয়ার কিছু নেই। রাসু যে বাঘসিংহের গল্প করিয়াছিল সেটা নিছক গল্পই। হোসেন মিয়ার উপনিবেশে লোকসংখ্যা 100-র কম নয়, কিন্তু তার 3 ভাগই প্রায় ছোট ছোট ছেলে মেয়ে, যাদের অধিকাংশই এই দ্বীপে জন্মগ্রহণ করিয়াছে। ম্যালেরিয়া ও সাপের সঙ্গে লড়াই করিয়া এখনও হোসেন জয়লাভ করিতে পারে নাই। জঙ্গলের সঙ্গে অবিরত সংগ্রাম চলিয়াছে। অনেক
এখানে উৎপন্ন করা যায় না। জীবনের অনেক প্রয়োজন মিটাইতে সমুদ্রপথে পাড়ি দিতে হয় সভ্য জগতের দিকে। অবিশ্রাম খাটুনি এখানে, অসংখ্য অসুবিধা এখানে। জীবন এখানে নির্মম ও নীরব। রাসুর মতো অনেকে তাই পলাইয়া গিয়াছে। হোসেনের 5 বছরের চেষ্টায় দ্বীপে তাই 30টির বেশি পরিবার নির্বাধে নাই। আমিনউদ্দি ও রসুলকে ধরিলে দ্বীপে গৃহস্থ পরিবারের সংখ্যা এবার 32 হইল মাত্র। কি কঠিন কাজে হোসেন মিয়া যে আত্মনিয়োগ করিয়াছে, কি সীমাহীন যে তাহার ধৈর্য ও অধ্যাবসায়, এবার কবির তাহা ভালো করিয়া বুঝিতে পারে। এই নিচুজলা ও জঙ্গলপূর্ণ মনুষ্যবাসের অযোগ্য দ্বীপ, ধান ছাড়া আর কোনো ফসল যে দ্বীপের লোনা মাটিতে জন্মে না। লাউ কুমড়াগুলি ফলে কুকরানো শশার মতো ছোট ছোট। এখানে এই মুষ্টিমেয় নরনারীর বসতি স্থাপন করাও হোসেন মিয়া ছাড়া আর কারো দ্বারা সম্ভব হইত না। সন্দ্বীপ, হাতিয়া, ধনমানিক, বাবনাবাদ এইসব জনপূর্ণ দ্বীপের কথা কুবের শুনিয়াছে। ময়নাদ্বীপ যদি মানুষের বাসের হইত, ওইসব দ্বীপের মতো করে এখানে গড়িয়া উঠিত গ্রাম। এ কি কদর্য একটা দ্বীপ হোসেন বাসিয়া লইয়াছে। হয়তো সস্তায় পাইয়াছিল বলিয়া। স্বাস্থ্যকর উর্বর দ্বীপ কিনিয়া জমিদারি পত্তনের টাকা হোসেন কোথায় পাইত? ওরকম জনহীন দ্বীপই বা কোথায়? দ্বীপ দেখিয়া আমিনউদ্দি ও রসুল বড় দমিয়া গিয়াছে। ফিরিয়া যাওয়ার কথাটাও তাদের মুখে শোনা গিয়াছে 2-1 বার। তবে হোসেনের সামনে তারা কিছুই বলে না, বলা যায় না। কত উপকার যে হোসেন তাদের করিয়াছে তার হিসাব হয় না। আমিনউদ্দি অপরিশোধ্য আর্থিক ঋণেই শুধু আবদ্ধ নয়, হোসেন না দিলে এ জীবনে স্ত্রী কি আর তাহার জুটিত? নসিবনের মতো স্ত্রী। রসুলকে জেলের দুয়ার হইতে ছিনাইয়া নিয়ে আসিয়াছে হোসেন। দেশে ফিরিলে জেলেই হয়তো তাহাকে ঢুকিতে হইবে। প্রতিদানে হোসেন আর কিছুই তাহাদের কাছে চায় না। তারা শুধু এখানে বাস করুক, স্বপ্ন সফল হোক হোসেনের। ইতিমধ্যে তাদের জন্য ঘর উঠিতে আরম্ভ হইয়াছে। দয়া করিয়া ওই ঘরে তারা নির্বাধিলে কৃতার্থ হইয়া যাইবে হোসেন। জঙ্গল কাটিয়া যত জমি তারা চাষের উপযোগী করিতে পারিবে, সব তাদের সম্পত্তি। খাজনা বা চাষের ফসল কিছুই হোসেন দাবি করিবে না। নিজের জীবিকা তাহারা যতদিন নিজেরাই অর্জন করিতে পারিবে না, জীবিকা পর্যন্ত যোগাইবে হোসেন। গৃহ, নারী, অন্ন ও বস্ত্র, ভূমি ও সত্ত্ব সবই তো পাইলে তুমি। এবার শুধু খাটিবে ও জন্ম দিবে সন্তানের, এটুকু পারিবে না? হোসেনের কাছে ফিরিয়া যাওয়ার কথা তাই কেহ মুখে আনিতে পারে না। ফিরিয়া যে যায় সে যায় পলাইয়া, চুপি চুপি চোরের মতো। হোসেন তাদের ক্ষমা করে। দেখা হইলে রাসুর মতো হোসেন তাদের জঙ্গল সাফ করার মজুরি দেয়। জোর জবরদস্তি হোসেনের নাই। অন্যায় সে কারো প্রতি করে না। শুধু তাকেই হোসেন শাস্তি দেয়, ভীষণ ও মর্মান্তিক, যারা শত্রুতা করে হোসেনের, অকারণে ক্ষতি করিতে চায়। বিঘ্ন জন্মায় হোসেনের স্বপ্ন সফল হইবার পথে। কদিন কুবের দ্বীপ দেখিয়া ও দ্বীপের মানুষগুলির সঙ্গে ভাব করিয়া কাটাইয়া দিল। ক্ষেতের ধান সব কাটা হইয়া গিয়াছে। কিছু সরিষা, বুট ও মটর লাগানো হইয়াছে। মূলা, পালং, কপি প্রভৃতি শাকসবজি গত বছর বাঁচিয়া থাকিতে চাহে নাই। এবছর কয়েক বিঘা জমিতে নতুন এক প্রকার সার দিয়া পরীক্ষার জন্য কিছু কিছু চাষ হইয়াছে। কি হইবে বলা যায় না। আরও ভিতরের দিকে দ্বীপের মাটি রবি শস্যের উপযোগী কিনা দেখিবার জন্য জঙ্গলের মধ্যে এখন অল্প একটু স্থান পরিষ্কার করা হইতেছে। সকালবেলা দা কুড়াল লইয়া একদল লোক জঙ্গলের মধ্যে মাইলখানেক হাঁটিয়া যায়। নির্বাচিত স্থানটিতে গাছপালা ঝোপঝাড় কাটিয়া সাফ করে, শাবল দিয়া খুঁড়িয়া গাছের শিকড় তুলিয়া ফেলে। তারপর সারাদিন মশা ও পোকার কামড়ে শরীর
ফুলাইয়া সন্ধ্যার সময় ফিরিয়া আসে। কুবের একদিন দেখিতে গিয়া শিহরিয়া ফিরিয়া আসিল। এই দ্বীপটির সৃষ্টির দিন হইতে যে বনভূমি কুমারী তার বুকের এক খাবলা মাংস যেন সকলে ছিনাইয়া লইয়াছে। চারিপাশে নিবিড় বনের মাঝখানে পরিষ্কৃত স্থানটুকু এমনই বিভৎস দেখায়। কয়েকদিন আগে কি একটা গোলমাল হইয়াছিল দ্বীপে। হোসেন উপস্থিত না থাকিলে অনেকে একত্র হইয়া জটলা করে। ভাষা ভাষা দুটো একটা কথা কানে আসে কুবেরের। বিপিন নামে 60 বছরের এক বৃদ্ধকে হোসেন এখানে মোড়ল করিয়াছে। তাকে ঘিরিয়াই জটলাটা জমাট বাঁধে বেশি। কুবের কাছে গেলেই কিন্তু সকলে চুপ করিয়া যায়। তারপরে একদিন সন্ধ্যার সময় কাজকর্ম শেষ করিয়া সকলে যখন ঘরে ফিরিয়াছে, নিজের স্বতন্ত্র কুটিরের দাওয়ায় বসিয়া হোসেন প্রসন্ন মুখে টানিতেছে তামাক। বিপিন কথাটা ফাঁস করিল, বলিল, নালিশ আছে একটা। নালিশ? হোসেনের মুখ গম্ভীর হইয়া গেল। বিপিন ধীরে ধীরে ব্যাপারটা খুলিয়া বলিল, নারী সংক্রান্ত লজ্জাকর ঘটনা। এনায়েত দ্বীপে আসিয়াছে মাত্র 6 মাস আগে। ইতিমধ্যে সে সকলকে বড় জ্বালাতন করিয়া তুলিয়াছে। প্রথম প্রথম এর সঙ্গে ওর সঙ্গে প্রায় তার কলহ বাধিত। একদিন নিরীহ দুর্বল গগন ঘোষকে মারিয়া সে জখম করিয়া দেয়। সকলে মিলিয়া তখন খুব শাসন করিয়া দেয় এনায়েতকে। তারপর হইতে সে বেশ শান্তশিষ্ট হইয়া থাকে। ব্যাপারটা তাই হোসেনকে জানানো হয় নাই। কিন্তু কদিন আগে সে এক ভয়ানক অপরাধ করিয়া বসিয়াছে। বশির মিয়ার বউটি ছেলে মানুষ। কিছুদিন হইতে এনায়েত তাকে নাকি বিরক্ত করিতেছিল। ভয়ে বউটি কাহাকেও কিছু বলে নাই। তারপর একদিন দুপুরবেলা সকলে যখন কাজে গিয়াছে, এনায়েত বশিরের ঘরে প্রবেশ করে। বশিরের স্ত্রীর চেঁচামেচি শুনিয়া পাশের কুটিরের আকবরের স্ত্রী গিয়া পড়ায় বেচারা সেদিন ভালোই ভালোই রক্ষা পাইয়াছে। হোসেন বলিল, হারামিল পোড়ারে কাইটা দরিয়ায় দিলা না কেন? বিপিন স্বীকার করিল, অতটা তাহারা করিতে পারে নাই, তবে মারধর করা হইয়াছে যথেষ্ট। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া সকলকে হোসেন ডাকিয়া আনিতে বলিল, এনায়েতও যেন আসে। অল্পক্ষণের মধ্যে সকলে আসিয়া জুটিল। মেয়েরাও কেহ কেহ আসিয়া তফাত দাঁড়াইয়া রহিল কৌতূহলের সঙ্গে। বিচার হইবে এনায়েতের। কে জানে তাহাকে শুলেই দিবে, না সাগরে ডুবাইয়া মারিবে হোসেন। এনায়েতের বয়স বেশি নয়, বলিষ্ঠ যুবক সে। ময়নাদ্বীপে এমন আর একটা মানুষও নাই। তেজের সঙ্গে সে আসিয়া হোসেনের সামনে বসিল, নির্ভয় নিশ্চিন্তে। হোসেন একে একে দুটো একটা কথা জিজ্ঞাসা করিল। রুষ্ট চোখে এনায়েতের দিকে চাহিতে লাগিল। বারবার বলিতে লাগিল, কি আফসোস, কি আফসোস। তারপর সে কৈফিয়ত তলব করিল এনায়েতের। এনায়েত বলিল, জবরদস্তি করি নাই মিয়া। হোসেন বলিল, না করলা জবরদস্তি। বশিরের ঘরের মধ্যে যাবা কেন তুমি? কবিলারে নজর দিবা কেন? আমারে দেখা একরোজ সায় হাসিল। আরে বলদা, তুমি ভালো কাম করো নাই মিয়া। 3 রোজ বাইন্দা থুমু তোমারে, খানা পিনা মিলব না। তখন হোসেন মিয়ার হুকুমে সকলে মিলিয়া তাহাকে দাওয়ার খুঁটির সঙ্গে বাঁধিয়া দিল, আলগা করিয়া বাঁধিল। হোসেন মিয়ার হুকুমের চেয়ে দড়ির বাঁধন তো এ দ্বীপে জোরালো নয়। বাঁধন খুলিয়া পালানোর সাহস এনায়েতের হইবে না। কোথায় পালাইবে? হোসেনের ঘরের কাছেই একখানা ঘরে কুবের ও তাহার সঙ্গীদের থাকিতে দেওয়া হইয়াছিল। সেদিন অনেক রাত্রে বাহিরে গিয়া জ্যোৎস্নালোকে কুবের দেখিতে পাইল হোসেনের ঘরের দাওয়ায় বন্দি এনায়েত থালায় ভাত খাইতেছে। কাছে বসিয়া আছে একটি রমণী। চুপি চুপি কুবের ঘুরিয়া হোসেনের ঘরের পিছনের দিকে গেল। জানালা দিয়ে আস্তে আস্তে তাহাকে ডাকিয়া তুলিল। খবর শুনিয়া হোসেন হাই তুলিয়া বলিল, হ, ঘুমাও গা কুবির,
আর শোনো ভাই, কি দেখলা কি শুনলা, আধার রাতে মনে মনে থুইও, কইয়া কাম নাই, বলিয়া হোসেন পাশ ফিরিয়া শুইল। এত বড় একটা ব্যাপারকে অবহেলা করিয়া হোসেনের পাশ ফিরিয়া শোয়া অবাক করিয়া দিল কুবেরকে আজ। ব্যাপার সে বুঝিতে পারিল দ্বীপ ছাড়িয়া ফিরিবার দিন। বুড়া বসির নৌকায় আসিয়া উঠিল। তার ছেলে মানুষ বউ রহিয়া গেল দ্বীপে। বসির এ দ্বীপের আদি বাসিন্দা। প্রায় 5 বছর এখানে সে সস্ত্রীক বাস করিতেছে। ছেলে মেয়ে হয় নাই বসিরের, একটিও নয়। 5 বছরে যে একটি মানুষ বাড়াইতে পারিল না দ্বীপের, কয়েক বছরের মধ্যে যে প্রবেশ করিবে কবরে, তাকে দিয়ে আর কি প্রয়োজন আছে হোসেনের। বসির এবার তালাক দিবে তার বউকে। তারপর যথাসময়ে এনায়েতের সঙ্গে নিকাহ হইবে বউটির। একটি বউ আছে এনায়েতের। শীঘ্রই সে হোসেনকে উপহার দিবে একটি আনকোরা নতুন মানুষ, ময়নাদ্বীপের এক টুকরা ভবিষ্যৎ। তবুও আরও একটা হোক এনায়েতের, সার্থক হোক দুজনের অন্যায় অসামাজিক প্রেম। 5 বছরের যে রমণী জননী হইতে পারে নাই, তার কোল জুড়িয়ে আসুক সন্তান, মানুষ বাড়ুক হোসেনের সাম্রাজ্যে। গ্রাম ছাড়িবার 3 সপ্তাহ পরে কুবের ও গণেশ গ্রামে ফিরিয়া আসিল। চাঁদপুরে তাহাদের নামাইয়া দিয়া হোসেন নৌকা লইয়া কোথায় চলিয়া গিয়াছে। হোসেনের মুসলমান মাঝিরা চাঁদপুরে অপেক্ষা করিতেছিল। গোপীকে নিয়া ইতিমধ্যে অনেক কাণ্ড হইয়া গিয়াছে। কুবের সেদিন চলিয়া গেল, সেই দিনই গোপীর পা ভয়ানক ফুলিয়া ওঠে। বাড়িতে পুরুষ কেহ নাই, কি করিবে ভাবিয়া না পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল। তারপর রাসু আসিয়া সব ব্যবস্থা করিয়াছে। কত যে করিয়াছে রাসু গোপীর জন্য, শতমুখেও মালা তাহা শেষ করিতে পারিবে না। সেই দিনে গোপীকে রাসু আমিন বাড়ির হাসপাতালে নিয়ে গিয়াছিল। রাত্রেই গোপীর হাঁটুতে আবার অস্ত্র করা হয়। সে এখনও হাসপাতালে আছে। প্রায়ই রাসু তাহাকে দেখিতে যায়। ডাক্তার আশ্বাস দিয়েছে, হাড় ভাঙিয়া মাংসপেশির জট ছাড়াইয়া গোপীর হাঁটু এবার ঠিক করিয়া দেওয়া হইয়াছে। একটু খুঁড়াইলেও হাঁটিতে পারিবে। কুবের ফিরিয়াছে খবর পাইয়া রাসু আসে। কুবের দুটো একটা কৃতজ্ঞতার কথা বলিতেই সে একেবারে গলিয়া যায়। মাথাটা একবার চুলকায় রাসু কয়েকটা ঢোক গেলে। তারপর হঠাৎ বলিয়া বসে, গোপীকে দিবা মাঝি আমারে? কুবের গম্ভীর হইয়া যায়, বলে, ব্যস্ততা কিসের? গোপী তো পড়িয়াছে হাসপাতালে, আগে ফিরিয়া আসুক। রাসু তবু পীড়াপিড়ে করিতে থাকে। গভীর পা ভালো হইয়া যাইবে শুনিয়া অবধি সে ব্যগ্র হইয়া উঠিয়াছে। এই সময় কুবেরের কাছে কথা আদায় করিয়া না রাখিলে পরে হয়তো যে মত বদলাইয়া ফেলিবে। গোপীর পঙ্গুতা আরোগ্য হওয়া যখন অনিশ্চিত ছিল, তখন কথাটা পাকাপাকি করিয়া নেয় নাই বলিয়া এখন বড় অনুতাপ হইয়াছে রাসুর। শেষে কুবের বলিল, কাইল কমু রাসু। রাত্রে সে পরামর্শ করিল মালার সঙ্গে। পরামর্শ করিয়া স্থির হইল যে রাসু যদি 1.5 কোটি টাকা পণ দেয় আর 2 কোটি টাকার গহনা দেয় গোপীকে, তবে এ বিবাহ হইতে পারে, তার কমে হইবে না। পরদিন রাসু আসিল। কুবেরের দাবি শুনিয়া সে ভরকাইয়া গেল। বলিল, অত টাকা কই পামো? কুবের তার কি জানে। এই কটা টাকা যদি সে বিবাহে খরচ করিতে না পারে, বিবাহের পর বউকে তবে সে খাওয়াইবে কোথা হইতে? রাসু মাথা নিচু করিয়া থাকে। মালা তাহার মুখের দিকে চাহিয়া বুঝিয়ে মমতাবোধ করে। কুবেরকে ইশারায় কাছে ডাকিয়া ফিসফিস করিয়া টাকার পরিমাণটা কিছু কমাইতে বলিয়া দেয়। কিন্তু মেয়ে মানুষের পরামর্শে ভুলিবার পাত্র কুবের নয়। গম্ভীর অবিচলিত মুখে সে বসিয়া থাকে বেড়ায় ঠেস দিয়া, চক্ষু মুদিয়া যেন ঘুমাইয়া পড়ে। অনেকক্ষণ পরে রাসু বলে, আচ্ছা দিমু বলিয়া সে উঠিয়া যাইতে চায়, কিন্তু কুবের এবার তাহাকে খাতির করিয়া বসায়। আগ্রহ সহকারে গল্প জুড়িয়া দেয় ময়নাদ্বীপের। রাসুর না জাগে উৎসাহ, না আসে মুখরতা। কি হইল রাসুর? এতদিনের স্বপ্ন তাহার সফল হইবে জানিয়া আহ্লাদ হইল না কেন?
তামাক সাজিয়া খানিকক্ষণ টানিয়া হুকোটি নামাইয়া রাখিয়া কুবের আড়ালে যায়। কদিন আগেও তাহারা হুকা কাড়াকাড়ি করিয়া তামাক টানিয়াছে, কিন্তু এখন কিনা রাসু তাহার ভাবি জামাতা, ওর হাতে এখন হুকা দেওয়া যায় না, ওর তামাক খাওয়ার সময় সামনে থাকা যায় না। দিন তিনেক পর কুবের আমিন বাড়ি গিয়া গোপীকে দেখিয়া আসিল। হাসপাতালে খাবার খাইয়া বিছানায় শুইয়া গোপী দিব্যি মোটাসোটা হইয়াছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রঙের যেন তাহার খোলতাই হইয়াছে বেশ। দিন সাতেক পরে সে ছুটি পাইবে। রীতিমতো শীত পড়িয়াছে এখন। জেলে পাড়ার ছেলেবুড়ার শরীর রুক্ষ হইয়া খড়ি উঠিতে আরম্ভ করিয়াছে। মালার চামড়া কিন্তু চিরদিন মসৃণ। হাজার শীতেও কখনো তাহার গা ফাটে না। কপিলারও বুঝি ফাটে না, যে তেলটাই কপিলা খরচ করে শরীরের পিছনে। মাঠে পালং শাকের পাতাগুলিতে যে সরল লাবণ্য ফুটিয়া আছে, কপিলার দেহে হয়তো তার অভাব নাই। মালার বোন তো সে, মালার চেয়ে সে হাজার গুণে শৌখিন। কাজকর্ম নাই, বাড়ি বাড়ি ঘুরিয়া কুবের সময় কাটায়। প্রীতম মাঝির অসুখ হইয়াছে, বুড়ো বয়সে তাহার সেবা করিবার কেহ নাই। যোগী তাই আসিয়া বাপের কাছে আছে। প্রীতম সেবা গ্রহণ করে মেয়ের, কিন্তু দিবারাত্রি তাকে গাল দিয়া কিছু রাখে না।